ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের স্বাগত। আমি গণেশ পাল। এসএলএসটি বাংলা ক্লাসে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এমসিকিউ কোশ্চেন আনসার উইথ এক্সপ্লেনেশন। অবশ্যই টেক্সট থেকে যে কোশ্চেনগুলো থাকবে, কোন টেক্সট, কার রচনা, কোন বই থেকে নিয়েছি সেগুলো যেমন বলবো আমি, একইভাবে ব্যাকরণের কোশ্চেনগুলো ওই এরিয়াটার এক্সপ্লেনেশন দেব। শুরু করি। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু অপশন রয়েছে। বাকি অপশনগুলো কেন ঠিক নয় সেগুলো ওই প্রশ্ন অনুযায়ী যদি সুযোগ পাওয়া যায় আমরা আলোচনা করব। আর অবশ্যই যেটি উত্তর সেটি কেন উত্তর, কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, ফুল দল দিয়া কাটিলোকে বিধাতা শালমলি তরু বরে। কোশ্চেনটা ব্যাকরণের কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনটা কি জানতে চেয়েছি? আমরা জানতে চেয়েছি যে ক্রিয়ার প্রকার নির্ণয় করো। কোন চ্যাপ্টারের কোশ্চেন? চ্যাপ্টারটা হচ্ছে ক্রিয়ার কাল বা প্রকার, যেটা ইংরেজিতে আমরা বলবো অ্যাসপেক্ট, ASPECT। এই ক্রিয়ার কাল বা প্রকার থেকে কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর একটা হলেও এসেছে। আমরা মূলত ক্রিয়ার কাল হিসেবে তিনটেকে জানি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু প্রত্যেকটি কালের যে চারটি করে বিভাজন রয়েছে, অর্থাৎ সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, অনুজ্ঞা বর্তমান, তেমনি অতীতেরও চারটি বিভাজন রয়েছে, ভবিষ্যতেরও চারটি বিভাজন রয়েছে। এখানে আমরা কোন কালটিকে নির্ণয় করব, অর্থাৎ অতীতের মধ্যে কোনটি সঠিক উত্তর। বলা হচ্ছে যে ফুল দল দিয়া কাটিলো কি বিধাতা শালমলি তরু বরে। তার মানে আমি কাটিলো শব্দটিতে বোল্ড করেছি বা দাগ দিয়ে রেখেছি, অর্থাৎ এই অংশটা, এই ক্রিয়াটা কোন কালে আছে। মনে রাখতে হবে, যদি কোনো ক্রিয়ার মধ্যে ইলো থাকে, ইলো, আমরা জানি ক্রিয়ার বিভক্তি কিন্তু দুই প্রকার। বিভক্তি কিন্তু দুই প্রকার। এক বিভক্তি হচ্ছে শব্দ বিভক্তি, যেগুলো কারক নির্ণয়ের জন্য পাই, যেটা আমরা ইংরেজিতে প্রিপোজিশন বলবো। সেই বিভক্তিগুলো হচ্ছে শব্দ বিভক্তি, সেগুলো কিন্তু আমরা কারক নির্ণয়ে পাই। কিন্তু ক্রিয়া বিভক্তির মধ্যে আরেকটি বিভক্তি আছে, যেগুলোকে বলছি ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। সেগুলো থাকে কোথায়? সেগুলো থাকে হচ্ছে গিয়ে ক্রিয়াপদের মধ্যে। ওগুলো কিন্তু আমরা কারক নির্ণয় পাই না, ওগুলো আমরা ক্রিয়ার কাল বা ইংরেজিতে টেন্স পড়ার সময় পেয়েছি। ইলো, হস্য ইল ইলো, এই যে বিভক্তিটা, এটা কিন্তু সাধু রূপে আছে। চলিত রূপে থাকলে ল থাকবে, ল। হ্যাঁ, সে পড়লো, তাহারা বাসে উঠলো, বৃষ্টি পড়লো। এই যে ল কিংবা ইলো, একটা হচ্ছে সাধু রূপ, একটা হচ্ছে চলিত রূপ। এখানে সাধু রূপ রয়েছে ইলো। ল দিয়ে বিভক্তিগুলো যদি থাকে সেগুলো জানতে হবে অতীতের বিভক্তি, অবশ্যই অতীতের। এবার সেটা কি ধরনের অতীত? এটা হচ্ছে সাধারণ অতীত। এটা যদি ঘটমান অতীত হতো, তাহলে ফুল দিয়া বিধাতা কাটিতে ছিল, অর্থাৎ চলছিল, হটছিল, ঘটছিল বোঝাবে, তখন হতো ঘটমান অতীত। এর আনসারটা হচ্ছে সাধারণ অতীত। সে খেলো, উহারা এলো, তাহারা যাইলো, ইলো বিভক্তি আছে, সেগুলো হচ্ছে সাধারণ অতীত। পুরাঘটিত অতীত হলে কি হতে পারে? পুরাঘটিত অতীত হলে হতে পারতো ফুল দল দিয়া কাটিয়া ছিল কি বিধাতা, অর্থাৎ করিয়াছিল, আমি পথের পাঁচালী পড়িয়াছিলাম, এগুলো হচ্ছে পুরাঘটিত অতীত। আর নিত্যবৃত্ত অতীত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই যে গানের লাইনটা আমরা পাই, আগে কি সুন্দর দিন কাটাইতাম। অতীতে কোনো ক্রিয়া হতো, চলতো, ঘটতো বোঝাচ্ছে। স্কুলে পড়ার সময় বাসের ছাদে চেপে স্কুলে যেতাম, এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। অতীতে কোনো কিছু হতো, ঘটতো, চলতো। তখন কত শীত পড়তো, প্রত্যেকদিন গানের রেওয়াজ করতাম। অর্থাৎ অতীতে কোনো কিছু হতো, চলতো, ঘটতো বোঝালে নিত্যবৃত্ত অতীত। এটির আনসার হচ্ছে অপশন এ, সাধারণ অতীত। নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। একদল ধাতু। ধাতু ক্রিয়ার বৈচিত্র্যের ক্লাস আমাদের উড়ান পাঠশালার অ্যাপে আপলোড করা হয়েছে। সেইখান থেকে আমরা এটাকে উত্তর করার চেষ্টা করব। একদল ধাতু কি? দল কি? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায়। একটি শব্দের ইউনিট, একটি শব্দ উচ্চারণ করতে গেলে কতগুলো ইউনিটে ভাঙা যায়। ধরা যাক কলকাতা, কলকাতা শব্দটিকে উচ্চারণ করতে গেলে কতগুলো ইউনিটে ভাঙতে পারি? কোল। তারপর আমি বিশ্রাম নিতে পারি, বাকযন্ত্র থামার সুযোগ পাচ্ছে, কা। বাকযন্ত্র থামার সুযোগ পাচ্ছে, তা। বাকযন্ত্র থামার সুযোগ পাচ্ছে। যতগুলো জায়গায় বাকযন্ত্র থামার সুযোগ পাচ্ছে ততগুলো হচ্ছে এক একটা ইউনিট। কলকাতা, বর্ধমান, তিনটে করে ইউনিট আছে। এই এক একটা ইউনিটকে বলা হচ্ছে এক একটা দল। যাই হোক, এক দল হচ্ছে মৌলিক ধাতুকে এক দল বলা হয়। উদাহরণ হিসেবে কি বলতে পারি? কর। বাংলা ধাতুগুলো বলছি, যেটা ইংরেজিতে ক্রি। কর, হ, দে, পা, খা, হাস, চল, বল, এই যেগুলো
করলো, খেলো, বললো, হাসলো, বা করিতেছে, খেলিতেছে, হাসিতেছে, বলিতেছে, বা করবে, খেলবে, হাসবে, বলবে। যে ক্রিয়াপদগুলোর মূলে একটা ইউনিটের ধাতু আছে সেগুলোকে বলছি একদল ধাতু বা মৌলিক ধাতু। এখানকার অপশন অনুযায়ী আমরা বলবো একদল ধাতু হচ্ছে, মৌলিক ধাতুকে কিন্তু একদল ধাতু বলা হয়। প্রযোজক ধাতু কিন্তু অবশ্যই বহুদল, অন্যদিকে ধনাত্মক ধাতু কিন্তু বহুপদ। কাজেই এটার উত্তর হয়ে গেল মৌলিক ধাতু বা একদল ধাতু, যেগুলো কর, হ, দে, পা, খা, বল, হাস, চল এগুলোকে নিয়ে ক্রিয়াপদ গঠিত হলে সেগুলোকে বলবো মৌলিক ক্রিয়া। ধাতু ক্রিয়ার ক্লাসটা দেখলে সেটা কিন্তু এখান থেকে হয়ে যায়, অপশনটা আমরা চয়েস করতে অসুবিধা হবে না আমাদের। পরের কোশ্চেন দেখো, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বাক্যটির ক্রিয়াপদগুলিকে কি বলবো? বাক্যটির ক্রিয়াপদ কোনগুলো? ঘুমালো, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, অর্থাৎ ঘুম তার সঙ্গে ইলো বিভক্তি, জুড়ালো, জোর তার সঙ্গে ইলো বিভক্তি, অবশ্যই এর ভিতরে আছে মৌলিক ধাতু। যদি কোনো ক্রিয়াপদের ভিতরে মৌলিক ধাতু থাকে তাহলে ক্রিয়াপদটার নাম হবে মৌলিক ক্রিয়া। যদি কোনো ক্রিয়াপদের ভিতরে প্রযোজক ধাতু থাকে তাহলে ক্রিয়াটা হবে প্রযোজক ক্রিয়া। যদি কোনো ক্রিয়াপদের ভিতরে ধনাত্মক ধাতু থাকে তাহলে ক্রিয়াটা হবে ধনাত্মক ক্রিয়া। আর যদি থাকে হচ্ছে গিয়ে নাম ধাতু, তো নাম ধাতুজ ক্রিয়া। তাহলে এখানে কিন্তু মৌলিক ধাতু আছে, অতএব এই ঘুমালো এবং জুড়ালো এই দুটি ক্রিয়াকে আমরা আনসার করে দেবো মৌলিক ক্রিয়া। পরের প্রশ্নে এসো, ক্রিয়াপদের মূল অর্থ যুক্ত অবিভাজ্য অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে বলা হবে ধাতু। কেন ধাতু? আমরা বলেছি যে একটা ক্রিয়াপদ গঠিত হতে গেলে, ধাতু ক্রিয়া যেদিন পড়িয়েছিলাম সেদিন একটা স্টেটমেন্ট আমি ওপরে লিখে রেখেছিলাম যার কোনো ব্যতিক্রম নেই। সেই স্টেটমেন্টটা হচ্ছে ধাতু যোগ বিভক্তি। বাংলাতে ধাতু যোগ বিভক্তি সমান হচ্ছে ক্রিয়াপদ, এর কোনো ব্যতিক্রম নেই, এর কোনো ব্যতিক্রম নেই। ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ। তাহলে আমাদের ক্রিয়াপদের মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশ, অবশ্যই ক্রিয়াপদের ভিতরের যে প্রধান অংশটা, যেটা একদম কংক্রিট অংশ, প্রকৃত অংশ, তা হচ্ছে ধাতু। ধাতুর সঙ্গে বিভিন্ন বিভক্তি যুক্ত হতে পারে। অর্থাৎ যদি আমরা বলি যে পর, প ডয়ে বিন্দু র, পর, এটা একটা ধরা যাক ধাতু। এই ধাতুটার সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হলে পড়ছে, অতীতের বিভক্তি যুক্ত হলে পড়িতেছিল বা পড়ছিল, ভবিষ্যতের বিভক্তি যুক্ত হলে পড়িবে। তাহলে এখান থেকে দেখতে পাবো যে ল বিভক্তিগুলো অতীতের, দন্তস্ব বিভক্তি, ছ বিভক্তিগুলো বর্তমানের, আর ব বিভক্তিগুলো হচ্ছে ভবিষ্যতের। অর্থাৎ যদি কোনো ক্রিয়াপদের শেষে বিভক্তিগুলো, অর্থাৎ বিভক্তিগুলো মানে ক্রিয়া বিভক্তিগুলো যদি ল থাকে, ইয়া ছিল, ইলো, তাহলে কিন্তু সেটা অতীতকাল হবে। যদি বিভক্তিগুলো ছ থাকে, অর্থাৎ করিয়াছে, পড়িয়াছে, শুনিয়াছে, বা শুনছে, করছে, বলছে, তাহলে কিন্তু বর্তমানের। আর যদি বলি যে বলবে, পড়বে, শুনবে, তাহলে কিন্তু ভবিষ্যতের। তো ক্রিয়াপদের মধ্যে অবশ্যই ক্রিয়া বিভক্তি থাকে, কিন্তু ক্রিয়াপদের মধ্যে মূল অংশটা কি? নিশ্চিতভাবে ধাতু। তাই ক্রিয়াপদের মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে বলবো আমরা ধাতু। অপশন ডি ফর দিল্লি আনসার। পরের প্রশ্ন দেখো, দীর্ঘজীবী হও এই বাক্যটির মধ্যে কোন ভাব বর্তমান? ক্রিয়াপদের তিনটি ভাব, ভাব হচ্ছে মুড, সংযোজক ভাব, অনুজ্ঞা ভাব এবং হচ্ছে নির্দেশক ভাব। ক্রিয়াপদের মধ্যে তিনটি ভাব থাকে, নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব এবং সংযোজক ভাব। তো মুড এবং ভাবের মধ্যে নির্দেশক ভাব কোনটা? নির্দেশক ভাব হচ্ছে স্টেটমেন্ট বা বিবৃতি। যেমন কোনো বাক্য যখন নির্দেশক বাক্য হয়, বাংলায় একটা ভুল আমরা করি, নির্দেশক বাক্য মানে হয়তো কিছু নির্দেশ বোঝাবে, একেবারেই ঠিক না। নির্দেশক বাক্য মানে কিন্তু যেটা অনুজ্ঞা বোঝাবে, অনুজ্ঞা। নির্দেশক মানে মনে রাখতে হবে স্টেটমেন্ট বা বিবৃতি। গ্রীষ্মকালে গরম করে, এটা একটা স্টেটমেন্ট। শীতকালে গরম করে না, এটাও একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টটা হ্যাঁ বাচক বা না বাচক হোক, নির্দেশক বাক্য এগুলো। রাস্তা দিয়ে বাস যায়, প্রত্যেকদিন সকালবেলা ছেলেরা স্কুলে যায়, সূর্য পূর্ব দিকে ওঠে কিংবা পশ্চিম দিকে অস্ত যায়, কিংবা পূর্ব দিকে ওঠে না, পশ্চিম দিকে অস্ত যায় না। নেতিবাচক কিংবা ইতিবাচক হতে পারে, কিন্তু নির্দেশক বাক্য মানে মনে রাখতে হবে সেখানে নির্দেশ বোঝাবে না। নির্দেশক বাক্য মানে স্বাভাবিক, অর্থাৎ সেটা একটা বিবৃতিমূলক বাক্য হবে,
সাধারণ কোনো সেন্টেন্স বোঝাবে, সেটা একটা বিবরণ বোঝাবে, যেটাকে আমরা সাধারণ বর্তমান কালে ব্যবহার করি। তাহলে নির্দেশক কিন্তু ভাব এখানে নয়। দীর্ঘজীবী হও এইটা আমার হচ্ছে অনুজ্ঞার মধ্যে পড়বে। যদি বাক্যটা কি ধরনের বাক্য বলি তাহলে কি বলবো, অনুজ্ঞা। অর্থাৎ আমি চাইছি, কি চাইছি, আমার ইচ্ছা, আমার প্রার্থনা, আমার চাহিদা, এই যেগুলো থাকে সেগুলো হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। কাজে অনুজ্ঞা ভাব আছে এর মধ্যে, নির্দেশক কিন্তু নয়। অর্ডার অ্যাডভাইস বোঝালে কিন্তু অনুজ্ঞা হবে। বাক্য চয়েস করতে গেলেও অনুজ্ঞা সূচক বাক্য, ভাব চয়েস করতে গেলেও অনুজ্ঞা ভাব। পরের প্রশ্ন চলে আসো, মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? অব্যয় পদটির প্রকার। কয়ে হর্ষই কি আর কয়ে দীর্ঘই কি, এই দুটোর পার্থক্যটাকে বোঝানোর জন্য এই প্রশ্নটা দিয়েছি। কয়ে হর্ষই কি, কয়ে হর্ষই কি, এটার পরিচয়টা কিভাবে বুঝবো আমরা? সচরাচর খুব সহজে বলতে গেলে কয়ে হর্ষই কি হচ্ছে হ্যাঁ বা না, এই প্রশ্নের উত্তরে কয়ে হর্ষই কি হবে। যদি কোনো ক্ষেত্রে কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা নায়ে সমাপ্ত হতে পারে তাহলে কয়ে হর্ষই কি, যদি সেটা না হয় তাহলে কয়ে দীর্ঘই কি। এবার এটা তো গেল খুব সহজ কথায় বললে বোঝালাম, কিন্তু এদের ব্যাকরণগত পরিচয় কোনটি? কয়ে হর্ষই কি হচ্ছে প্রশ্নসূচক অব্যয়। প্রশ্নসূচক অব্যয়, এই যে ফুলদল দিয়ে কাটিলে কি বিধাতা শালমলি তরুবরে, কোয়েশ্চেন, হ্যাঁ বা নাতে সমাপ্ত হতে পারে। কয়ে হর্ষই কিটার ব্যাকরণগত টার্ম হচ্ছে প্রশ্নসূচক অব্যয়। দুটোই কিন্তু প্রশ্ন। তুমি এখন কি পড়ছো যদি বলো বাংলা, তাহলে আনসারটা যখন বাংলা, এটা একটা নামপদ বা নাউন বা বিশেষ্য, তো বিশেষ্যের এগেনস্টে যে কোয়েশ্চেন, তাহলে সেই কোয়েশ্চেনটা তো প্রশ্নসূচক সর্বনাম হবে। আমরা জানি যে বিশেষ্যের পরিবর্তে সর্বনাম বসে, তাহলে বিশেষ্য পদ আনসার হচ্ছে এমন একটা উত্তরের এগেনস্টে যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা কিন্তু প্রশ্নসূচক কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নসূচক সর্বনাম এটি। আর কয়ে হর্ষই কি হচ্ছে হ্যাঁ বা না, এটার পরিচয় হচ্ছে প্রশ্নবাচক অব্যয় বা প্রশ্নসূচক অব্যয়। এটা এদের ব্যাকরণগত নাম। কিন্তু সহজে বাচ্চাদের বোঝাতে গেলে, কাউকে আনসার করতে গেলে, খুব সহজে বোঝাতে গেলে বলবো কি, হ্যাঁ কিংবা নাতে যে প্রশ্ন সমাপ্ত হবে সেই প্রশ্নকে বলবো কয়ে হর্ষই কি দিয়ে লিখবো, অন্যথায় আমরা কয়ে দীর্ঘই কি দিয়ে লিখবো। এই কয়ে দীর্ঘই কি এর কিন্তু বিশেষ ব্যবহার আছে, সেটা কখনো সর্বনাম হতে পারে, কখনো সেটা বিশেষণ হতে পারে, আবার হতে পারে, কিন্তু হ্যাঁ আমরা আপাতত এইটুকু বুঝলেই হবে। এবার এই কোশ্চেনে আনসারের দিকে চলে যাই। দেখো, মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি, তাহলে প্রশ্নসূচক অব্যয়। পরের প্রশ্নে আসি, স্বেচ্ছায় ভিতরের শক্তি। স্বেচ্ছাই ভিতরের শক্তি মানে আমার ইচ্ছা, এটাকে কি বলছে? নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য। দেখো, আমি বললাম নির্দেশক বাক্য মানে হচ্ছে একটা স্টেটমেন্ট বা বিবৃতি বোঝাবে। নির্দেশক বাক্য মানে একটা স্টেটমেন্ট বা বিবৃতি বোঝাবে। তাহলে স্বেচ্ছায় ভিতরের শক্তি, এটা কিন্তু একটা স্টেটমেন্ট বা বিবৃতি, এটা একটা সাধারণ বক্তব্য। এটা ইতিবাচক আছে, এটা নেতিবাচকও হতে পারতো, নাবাচকও হতে পারতো। তাহলে এই আনসার করবো কি, নির্দেশক বাক্য। আবার খেয়াল করবো, নির্দেশক মানে কিন্তু এখান থেকে বেরিয়ে যাও, এটা কিন্তু নির্দেশক বাক্য নয়, এটা অর্ডার কিংবা এটা অ্যাডভাইস, আদেশ কিংবা উপদেশ, এগুলো কিন্তু অনুজ্ঞা সূচকের মধ্যে পড়বে। বাক্যের যে গঠনগত দিক থেকে তিনটে ভাগ, কোথাও কোথাও চারটে, সরল জটিল যৌগিক, কেউ কেউ বলছেন মিশ্র। মিশ্রটা তো আসলে জটিল যৌগিক সরল জটিলের মিশ্রণ। কাজেই মূলত বাক্যের গঠনগত দিক থেকে তিনটে ভাগ রয়েছে, সরল জটিল যৌগিক। অর্থগত দিক থেকে মূলত পাঁচটা ভাগ রয়েছে, অনুজ্ঞা সূচক, নির্দেশক, প্রশ্নসূচক, প্রার্থনা সূচক এবং বিস্ময় সূচক। এই যে বাক্যগুলো রয়েছে, অর্থের দিক থেকে যে শ্রেণীবিভাগগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নির্দেশক, বা এগুলো সবই কিন্তু অর্থের দিক থেকে শ্রেণীবিভাগের নামকরণ। কাজেই স্বেচ্ছায় ভিতরের শক্তি, এটা কিন্তু আসলে একটা নির্দেশক বাক্য। পরের প্রশ্ন চলে আসি, করব শুধু পড়া পড়া খেলা, বাক্যটি সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক? দেখো, আমি বলেছি যে ব সংক্রান্ত যে বিভক্তিগুলো থাকবে, ব বিভক্তিগুলো হচ্ছে ভবিষ্যৎকালের বিভক্তি। করব শুধু পড়া পড়া খেলা, এটার মধ্যে ক্রিয়া হচ্ছে এইটি, করব শুধু পড়া পড়া খেলা। করব তাহলে কি পুরুষ হবে? উত্তম পুরুষ। উত্তম পুরুষ বলতে আমি, আমরা, যেটা ইংরেজিতে বলছি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনকে বাংলায় কি বলছি? উত্তম পুরুষ।
তাহলে করব শুধু পড়া পড়া খেলা বাক্যটি সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক? উত্তম পুরুষ সাধারণ ভবিষ্যৎ, খুঁজে নেবো আমি কোথায় আছে উত্তম পুরুষ। ও আচ্ছা, ভাষা দেওয়া রয়েছে, অবশ্যই এটা একটা চলিত ভাষা। তাহলে উত্তম পুরুষ, ভবিষ্যৎকাল এবং চলিত ভাষা এখানে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। দেখো, করব শুধু পড়া পড়া খেলা, এর সাবজেক্ট কি আছে, কর্তা কি আছে, উজ্জ আছে, কিন্তু সাবজেক্ট হচ্ছে আমি বা আমরা, এমন কিছু হবে। তাহলে উত্তম পুরুষ গেল, আমি বা আমরা। এবার হচ্ছে ভবিষ্যৎকাল, করব মানে ইবো বিভক্তি আছে, ইবো 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 মানে হচ্ছে ভবিষ্যৎকাল, এবং চলিত ভাষাতে আছে এটা কিন্তু কোনো সাধু ভাষা নয়, বুঝতে পারছি আমরা, কারণ করিব দেওয়া হয়নি। পরের প্রশ্ন চলে আসি, বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি? চিহ্নিত পদটির ক্রিয়াপদের প্রকার। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। ভেসে ওঠে, এই জায়গাটা নিচে দাগ দিয়েছি আমি, ভেসে ওঠে আমি দাগ দিয়েছি মানে আমার এখানে কোট করা রয়েছে, কোটেশন দেওয়া রয়েছে, সেটা ওপর ক্রিয়াটাকে নির্ণয় করতে বলছি। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। এই যে ভেসে ওঠে, এটা কিন্তু সাধারণ বর্তমান হয়েছে, সাধারণ বর্তমান কাল, কেননা এটা একটা বিবৃতিমূলক বাক্য। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি, এটা কিন্তু সাধারণ বর্তমান। যদি এটাকে ঘটমান বর্তমানে করতে হতো তাহলে কি হবে? বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে উঠছে কত, চোখে ভেসে উঠছে কত চেনা ছবি, উঠছে। আচ্ছা, পুরা ঘটিত বর্তমান হলে কি হবে? বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে উঠিয়েছে, উঠেছে কত চেনা ছবি। এবং বর্তমান অনুজ্ঞাতে এটাকে চেঞ্জ করতে গেলে একটুখানি মিসম্যাচও হতে পারে, ভালো লাগবে না হয়তো শুনতে। পরের প্রশ্ন চলে এসো, আমি তোমার জীবন দান করিলাম। জীবন, চিহ্নিত পদটির কারক নির্ণয় করো। কারক, আনসারটি হবে কর্মকারক। কেন কর্ম হবে ব্যাখ্যা করে দিই। ব্যাখ্যাটা হচ্ছে, আমি তোমার জীবন দান করিলাম, কর্মকারক বলতে কি বোঝাবে? ক্রিয়ার অবজেক্ট, ক্রিয়ার অবজেক্ট, ক্রিয়ার বিষয়, সেটাই হচ্ছে কর্ম, ক্রিয়ার বিষয় হচ্ছে কর্ম। তাহলে আমি তোমার জীবন দান করিলাম, এই দান করিলাম ক্রিয়াটা, তার অবজেক্ট হচ্ছে জীবন। দান করিলাম ক্রিয়াটার অবজেক্ট হচ্ছে জীবন। তাহলে ক্রিয়ার বিষয়কে কর্ম বলে, এই বিবৃতির উপর কর্মকারক হবে, কর্মকারক হবে ক্রিয়ার বিষয়কে, ক্রিয়ার বিষয়কে কর্ম বলে, ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। আমরা সাধারণত কর্মকারক করার সময়তে কি কাকে এগুলো বলে থাকি? এগুলো গৌণ বা সেকেন্ডারি একটা প্রসিডিওর। ফার্স্ট প্রসিডিওরটা নেবে তোমরা, ক্রিয়াপদের বিষয়কে কর্ম বলে, তাহলে কোনোভাবেই ভুল হবে না। কিন্তু কি এবং কাকে দিয়ে করলে কিন্তু ভুল হতে পারে কখনো কখনো। ক্রিয়ার অবজেক্ট, তাকেই বলবো আমরা কর্ম, ক্রিয়ার অবজেক্টকে বলি হচ্ছে কর্ম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসো, হাতে খড়ি কোন সমাস? হাতে খড়ি হচ্ছে যে, হাতে খড়ি কোন সমাস? দেখো, এই শব্দটিকে সমাস করতে গেলে নিশ্চয়ই তার মধ্যে দুটো পদ থাকবে, একটা পদ হচ্ছে হাতে, একটা পদ হচ্ছে খড়ি। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস নিশ্চয়ই করতে পারবো না। কর্মধারায় করতে পারি, তৎপুরুষ করতে পারি, বহুব্রীহি করতে পারি। কি করতে পারি সেটা সঠিক আনসার কি হবে? হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, যেমন অন্নপ্রাশন, যেমন গায়ে হলুদ, এইগুলো অনুষ্ঠানবাচক বহুব্রীহ হয়েছে, কিংবা কখনো কখনো বলা হয় যে মধ্য পদলোপী বহুব্রীহি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। হাতে খড়ি হচ্ছে অনুষ্ঠানবাচক বহুব্রীহি, বা এখানে যেহেতু অপশন রয়েছে বহুব্রীহি সমাস, তাই এটাকে বলবো বহুব্রীহি। এখন বহুব্রীহির ধারণাটা কি? বহুব্রীহি ধারণাটা হচ্ছে সমস্যমান পদগুলোর বাইরে কোনো একটা আইডিয়া এখানে থাকবে। সহজ কথায় ধরা যাক বিনা পানি, তো বিনা পানি শব্দটির মধ্যে সমস্যমান পদগুলো কি? আবার বিনা পানি বানানটাকে খেয়াল করবে, দুটোই কিন্তু মূর্ধন্য হবে। বিনা পানি মানে সরস্বতীকে বোঝায়, বিনা পানি মানে সরস্বতীকে বোঝায়। এবার সমস্যমান পদগুলোর মানেগুলো যদি আমি আলাদা আলাদা করে খুঁজি, বিনা মানে কিন্তু বাদ্যযন্ত্র, আর পানি মানে হচ্ছে হাত। অথচ বিনা পানি মানে বাদ্যযন্ত্র বা হাত কোনোটাকেই না বুঝিয়ে তৃতীয় একটি অর্থ বা অন্য একটি অর্থকে বোঝাচ্ছে, এটা কি বলছি? বহুব্রীহি সমাস। হাতে খড়ির মধ্যেও কিন্তু, হাতে খড়ি বিষয়টার মধ্যে হাত কিংবা খড়ি দুটোই গৌণ হয়ে গিয়ে ওই অনুষ্ঠানটা মুখ্য হচ্ছে, একে বলছি আমরা বহুব্রীহি। এটা যেহেতু একটা অনুষ্ঠান, সেই জন্য এটাকে অনুষ্ঠানবাচক বা
এটাকে বলা হয় মধ্যপদলোপীও হতে পারত। পরের প্রশ্ন সুতো। সুতো শব্দটি আমরা পাবো, যদি সুতো পাবো না, সুতা পাচ্ছি ক্লাস 9 সাহিত্য সম্ভার, নগরলক্ষ্মী কবিতা রবীন্দ্রনাথের। কথা কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত নগরলক্ষ্মী কবিতাতে আমরা দেখতে পাচ্ছি যে সবাই যখন বুদ্ধের কাছে আত্মসমর্পণ করছে, যে শ্রাবস্তী নগরকে আমাদের অনাহার মুক্ত করার জন্য সবাই যখন আত্মসমর্পণ করছে, অনাথ পিণ্ডত সুতা বেদনায় অশ্রুপ্লুতা, কে সেটা? সুপ্রিয়া। সুপ্রিয়া সম্পর্কে বলা হচ্ছে অনাথ পিণ্ডত সুতা, সুতা মানে হচ্ছে কন্যা, তাহলে সুতো মানে হচ্ছে পুত্র, সুতো মানে হচ্ছে পুত্র, কাজেই আমরা এখানে পেয়ে গেলাম সুতো মানে হচ্ছে পুত্র। কিন্তু সুতো মানে সারথীও হয়, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বা হোমোগ্রাফ যদি আমরা দেখি তাহলে আর একটা সুতো পাবো, সেটা দন্তস্বয় দীর্ঘত সুতো। সুতো মানে সারথী, দন্তস্বয় দীর্ঘত সুতো, কিন্তু দন্তস্বয় হর্ষত সুতো মানে হচ্ছে পুত্র, এটি যখন স্ত্রীলিঙ্গে থাকবে তখন সুতা। পরের প্রশ্ন চলে আসি, হে সন্ন্যাসী মস্তিষ্ক নাস্তিকের মতো কথা কহ, চিহ্নিত অংশটি কি? চিহ্নিত অংশটি বলতে এই অংশটি যেটাকে কোট করা রয়েছে, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ, এটা কিন্তু একটা সম্বোধন পদ। কারকের অধ্যায় পড়াতে গিয়ে আমরা বলেছিলাম যে অকারক অর্থাৎ সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, অকারক অর্থাৎ সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বোধন মানে কি? কোনো অ্যাপ্রোচ। সম্বোধন মানে কোনো অ্যাপ্রোচ। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? হ্যালো কিন্তু একটা সম্বোধন হতে পারে। রাজা তোর কাপড় কোথায়? রাজা কিন্তু একটা সম্বোধন হতে পারে। আমিনা এদিকে, আমিনা চল আমরা যাই, আমিনা কিন্তু একটা সম্বোধন হতে পারে। আমরা যখন জনসভায় কেউ বক্তৃতা দিতে দেখি তখন কি বলা হয়? কমরেড দিয়ে একটা বক্তব্য শুরু হতে পারে, কমরেড কিন্তু একটা সম্বোধন হতে পারে। আবার ধরা যাক, বন্ধু কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, বন্ধু সম্বোধন হতে পারে। হাই পিতৃব্য, উচিত কি তব এ কাজ, পিতৃব্য মানে কাকা, সম্বোধন হতে পারে। তো সম্বোধন হচ্ছে এমন কিছু একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের এগেনস্টে একটা রেসপন্স আসতে পারে। এই অ্যাপ্রোচটা কিন্তু কোনো প্রাকৃতিক বস্তুর উদ্দেশ্যে হতে পারে। নদী তুমি কোথা হইতে আসিতেছ, নদী এখানে সম্বোধন। রাজা তোর কাপড় কোথায়, রাজা এখানে সম্বোধন। তাহলে কোনো নাম, কোনো ডেজিগনেশন, কোনো প্রাকৃতিক বস্তু, যে কোনো কিছুর উদ্দেশ্যেই কিন্তু আমরা যখন অ্যাপ্রোচ করি তখন কিন্তু সেটা সম্বোধন। সম্বোধন পদের বিভক্তি সব সময়ের জন্য শূন্য, সম্বোধন পদের বিভক্তি সব সময়ের জন্য শূন্য, সম্বোধন পদে কখনো বিভক্তি থাকবে না, এটাকে বলছি সম্বোধন পদ। তাহলে হে সন্ন্যাসী সম্বোধন। এবারে সম্বন্ধ পদটা আমরা এটাকেও অকারক বলবো, এই দুটোই কিন্তু অকারক, কারণ এই দুটোর সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না। চায়ের দোকান এখনো খোলেনি, তো চায়ের দোকান এইটুকুর মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে গেছে, চায়ের দোকান, বইয়ের বাজার, তো এইগুলোর মধ্যে রাজার কাপড়, এগুলির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেলে এটাকে বলছি সম্বন্ধ পদ। আর সম্বোধন হচ্ছে অ্যাপ্রোচ করা। পরের প্রশ্ন চলে আসি, নদীমাতৃক কোন সমাস? নদী মাতা যাদের, নদী মাতা যাদের এটা হচ্ছে ব্যাস বাক্য, নদী মাতা যাদের এটা হচ্ছে ব্যাস বাক্য, কাজে এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। নদী মাতা যাদের এটা হচ্ছে বহুব্রীহি সমাস, উত্তর করব বহুব্রীহি। পরের প্রশ্ন চলে আসে, কোনটি নিপাতন সিদ্ধ স্বরসন্ধি? উত্তমর্ণ, অধমর্ণ, দশার্ণ সবগুলি। কোনটি নিপাতন সিদ্ধ স্বরসন্ধি? দেখো নিপাতন সিদ্ধ প্রত্যেকটা সন্ধি এখানে আমরা করতে পারি, করে দিচ্ছি। উত্তম যুক্ত ঋণ, উত্তমর্ণ শব্দের মানে কি? যে ঋণ দেয়। অধমর্ণ শব্দের মানে কি? যে ঋণ নেয়, অর্থাৎ যে ঋণ দিতে পারে সে তো উত্তম, কারণ সে সমৃদ্ধ তাই ঋণ দিতে পারে। যে ঋণ নেয় সে দরিদ্র তাই সে অধম। আচ্ছা, দশার্ণ, দশ যুক্ত ঋণ, দশ যুক্ত ঋণ দশার্ণ। দেখো এখানে আমরা বলতে পারি যে আনসারটা হচ্ছে সি। প্রশ্নটা একটু কঠিন, এই প্রশ্নটা সি মানে নিপাতন সিদ্ধ কেন সেটাকে বোঝানোর জন্য একটু কঠিন লাগতে পারে। উত্তমর্ণ শব্দের মধ্যে উচ্চারণে কি খুঁজে পাচ্ছি? অর। উত্তমর্ণ যেমন বিপ্রর্ষি, রাজর্ষি, যেমন হচ্ছে সপ্তর্ষি, এই শব্দগুলোর মধ্যে অর আছে উচ্চারণে, অর। এই শব্দগুলোর মধ্যে উচ্চারণে অর আছে। বিপ্রর্ষি, রাজর্ষি, সপ্তর্ষি, উত্তমর্ণ, অধমর্ণ। তাহলে এই শব্দগুলোর প্রত্যেকটাতেই দেখো রিটা
রিটা আসলে একটা স্বাভাবিক শব্দের রি। আর দশার্ণ শব্দের মধ্যে কি রয়েছে? দশ যুক্ত ঋণ, এটাও কিন্তু সেই স্বাভাবিক একটা রি। স্বাভাবিক রি যদি ব্যবহৃত হয় কোনো জায়গায়, তাহলে তার উচ্চারণে অর হবে। আর অস্বাভাবিক রি ব্যবহৃত হলে তার উচ্চারণে আর হবে। এবার অস্বাভাবিক রি বলে তো কিছু হয় না। আমি কোনটাকে অস্বাভাবিক রি বলছি? যে রি গুলো পীড়ন বোঝাবে। ধরা যাক ভয়যুক্ত ঋত, ভয়যুক্ত ঋত, এটাকে কি করব? ভয়ার্ত। আচ্ছা, ভয়ার্ত মানে তো নিশ্চয়ই খুব স্বাভাবিক অবস্থা নয়, অস্বাভাবিক, মানে ভয়ে বেদনায় কষ্ট পাচ্ছে, ভয়ে কষ্ট পাচ্ছে, তাকে বলা হয় ভয়ার্ত। শীতার্ত, শীতে কষ্ট পাচ্ছে বলি তো শীতার্ত। তাহলে ঋত শব্দটা কিন্তু বেদনা বোঝায়। পিপাসার্ত মানে কি? পিপাসায় যে কষ্ট পাচ্ছে সে পিপাসার্ত। শীতার্ত মানে কি? শীতে কষ্ট পাচ্ছে বলে শীতার্ত। তাহলে ঋত যখন হয় তখন আর খুঁজে পাওয়া যায়। ঋত শব্দগুলোর মধ্যে আর আছে। সন্ধিতে যে শব্দগুলোর মধ্যে ঋত বসেছে, ঋত মানে পীড়িত, পীড়িত মানে যন্ত্রণা পাওয়া। বেদনার্ত, ভয়ার্ত, শীতার্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত, এই শব্দগুলির মধ্যে ঋত আছে। ঋত শব্দগুলো যেখানে যুক্ত হয়েছে সেখানে কিন্তু আর উচ্চারণ খুঁজে পেয়েছি। তাহলে দশার্ণ শব্দের মধ্যে আমি আর উচ্চারণ খুঁজে পাচ্ছি, অথচ ঋত নেই, ঋণ আছে। কিন্তু ঋণ যেখানে যুক্ত হয় সেখানে অর থাকে। উত্তমর্ণ, অধমর্ণ, দশার্ণ, উত্তমর্ণ, অধমর্ণ, বিপ্রর্ষি, বিপ্রর্ষি, রাজর্ষি, এই শব্দগুলোর মধ্যে অর আছে। তাহলে দশার্ণ শব্দটাকে আমি কেন নিপাতন বলছি? সে কোন নিয়মটাকে ভঙ্গ করেছে দেখো। দশার্ণ শব্দের মধ্যে উচ্চারণে আর, দশার্ণ, অথচ আর হতে গেলে ঋত লাগে। দশার্ণ কি করেছে? ঋণ, শুধু ঋ নিয়ে কিন্তু আর উচ্চারণ করে দিয়েছে, অন্যদের সঙ্গে মেলেনি। উত্তমর্ণতে ঋ আছে, ঋণ আছে, অধমর্ণতে ঋণ আছে, সে তারা সবাই অর দিয়েছে। কিন্তু দশার্ণ শব্দের মধ্যে ঋণ যুক্ত হলো কিন্তু অর দিল না, আর দিল। সেই জন্য দশার্ণ হচ্ছে একটা নিপাতন সিদ্ধ স্বরসন্ধি, সাধারণ নিয়মকে লঙ্ঘন করেছে। কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন। অবশ্যই স্বরসন্ধির ক্লাসটা যারা দেখেছো আমাদের অ্যাপ থেকে, তারা নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পারবে। সেখানে অর আর আর কে নিয়ে অবশ্যই আলোচনা করা রয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। ব্যঞ্জনের সঙ্গে স্বরের সন্ধি হয়েছে কোনটিতে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হয়েছে কোনটিতে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি পরিচ্ছেদে হবে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হবে না, পরিচ্ছেদে নয়। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের বিচ্ছেদ, উদ্যুক্ত ছেদ, পরিচ্ছেদ, মহদাশয়। আচ্ছা, মহৎ যুক্ত আশয়, মহৎ যুক্ত আশয়, এখানে আমরা পাবো মহৎ যুক্ত আশয়। মহৎ যুক্ত আশয়, আশয় মানে কি? এই আমরা বলি মহাশয়, মাস্টার মশাই, আশয় মানে হচ্ছে ধৈর্য। আচ্ছা, মহৎ যুক্ত আশয়, এই খণ্ড ত আলটিমেট কি বর্ণ? খণ্ড ত, তাহলে সেটা ত, তো তয়ে হসন্তই হচ্ছে খণ্ডত। তয়ে হসন্ত যেটা সেটাই খণ্ডত। তাহলে খণ্ডত লিখেছি আমি, তার মানে সেটা ব্যঞ্জন। আমার কোশ্চেন কি? ব্যঞ্জনের সঙ্গে স্বরের সন্ধি হয়েছে। ডান দিকে কি বর্ণ আছে? আ। ব্যঞ্জনের সঙ্গে স্বরের সন্ধি হয়েছে মহদাশয় শব্দটিতে। আনসার করব ডি ফর দিল্লি, এটা আনসার করব। উচ্ছেদে কি রয়েছে? উদযুক্ত ছেদ, অর্থাৎ দয়ের সঙ্গে ছ, দুটোই ব্যঞ্জন, কাজে এটা আনসার হলো না। বিচ্ছেদে কি রয়েছে? বি যুক্ত ছেদ, মানে হর্ষয়ের সঙ্গে হচ্ছে ছ, তার মানে স্বরের সঙ্গে ব্যঞ্জন, আমরা তা বলিনি। হর্ষয়ের সঙ্গে এটা হচ্ছে ছ। আর পরিচ্ছেদে কি? হর্ষয়ের সঙ্গে ছ। আমরা বলেছি যে ব্যঞ্জনের সঙ্গে স্বর, এটা কিন্তু স্বর ব্যঞ্জন সিকোয়েন্সটা। এখানে কোয়েশ্চেনের সিকোয়েন্স কি? ব্যঞ্জন স্বর। আমরা দেখছি দুটোই ব্যঞ্জন, স্বর ব্যঞ্জন, স্বর ব্যঞ্জন। কিন্তু মহদাশয়েতে তয়ের সঙ্গে আ, এই যে সিকোয়েন্সটা ব্যঞ্জন যুক্ত স্বর, এটা কিন্তু দেখতে পাচ্ছি ব্যঞ্জন যুক্ত স্বর, কাজী ডি আনসার করা হলো। পরের প্রশ্নটি দেখো। স্তাবক, স্তাবক এটা একটা স্বরসন্ধি। এবারে স্তাব উচ্চারণটাকে যদি শব্দটিকে যদি দলে ভাঙি, স্তাব, নাবিকের নাব, দ্রাবকের দ্রাব। আব শব্দ যখন থাকে, স্বরসন্ধির একটা অংশ ছিল এ, ওই, ও, ও, এই চারটে বর্ণকে ব্যবহার করব কোন কোন উচ্চারণের এগেনস্টে?
আমরা অ এর এগেনস্টে এ কে ব্যবহার করব, আই এর এগেনস্টে ওই কে ব্যবহার করব, এ ওয়াই আই অব আব, অবের এগেনস্টে ও কে ব্যবহার করব, আবের এগেনস্টে ও কে ব্যবহার করব। স্তাবক শব্দটিকে আমি এইটাকে বেছে নিচ্ছি, স্তাবক। স্তাবক শব্দের উচ্চারণে আব আছে, এই যে আব আছে, এই যে আব শব্দটি এখানে দেখতে পেলাম, আব শব্দটি যেহেতু আছে তাহলে আমরা ও কে ব্যবহার করব, ও। তাহলে স্তাবক শব্দের সন্ধি বিচ্ছেদ হবে স্তৌ যুক্ত অক, স্তাবক। বাকিগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই। ধরা যাক গায়ক, গায়, গায়ক শব্দের মধ্যে গায় উচ্চারণটাকে পাচ্ছি গায়, গয়াকার অন্তস্থ গায়। আইকে যদি পাই তাহলে ওই কে ব্যবহার করতে হবে, এবং এটা ঠিক হলো কিনা বুঝবো কি করে? নিশ্চয়ই বুঝতে পারছি, গই মানে গান করা, গই মানে গান করা, গই হচ্ছে একটা ধাতু যার মানে হচ্ছে গান করা। তাহলে গই যুক্ত অক গায়ক, এই রেসপেক্টে বিচার করলে সঠিক হচ্ছে গই মানে গান করা। আর এখানেও ঠিক তাই, গায় উচ্চারণে আয় আছে, ওইকে ব্যবহার করলাম। ধরা যাক শয়ন ঘর, শয়ন, শয়ন শব্দটির মধ্যে কি উচ্চারণ পাই? অয়, অয় যদি পাই তাহলে আমি এ কে ব্যবহার করব, তাই সে যুক্ত অন শয়ন। যদি শয়ান হয় তাহলে সে যুক্ত আন হয়ে যাবে, শয়ান। এটা আমি আন করে ফেললাম, কাজে এটা শয়ানই হয়ে গেল। তাহলে শয়ন, শয়ান, অয় থাকলে এ ব্যবহার, আই থাকলে ওই ব্যবহার, অব থাকলে ও ব্যবহার। যেমন ধরা যাক হচ্ছে আমরা বলবো যে গোষ্পদ, না গোষ্পদে হচ্ছে না, গোষ্পদটা আমরা অন্য সন্ধিতে পাবো, গবাক্ষ ধরো। কিংবা অব দিয়ে যদি আমরা বলি যে ভবন, ধরা যাক ভবন, ভবন শব্দের মধ্যে অব আছে, অব, ভ ব দন্তন্য ভবন, এটি কিন্তু পরীক্ষায় এসেছে বহুবার, ভবন। ভবন শব্দের মধ্যে অব উচ্চারণ আছে, অব উচ্চারণ থাকলে ও কে ব্যবহার করতে হবে, তাহলে ভো যুক্ত অন, এটা হচ্ছে ভবন, ভো যুক্ত অন। তাহলে স্তাবক, দ্রাবক, নাবিক, পাবক, পাবক মানে হচ্ছে আগুন, পাবক হচ্ছে আগুন, স্তাবক, দ্রাবক, পাবক, আগুন, তোমার হচ্ছে নাবিক, এই শব্দগুলোতে সবই ও ব্যবহার করব। পরের প্রশ্ন চলে আসি, দোষীরা শাস্তি পাক কি জাতীয় ক্রিয়া? দোষীরা শাস্তি পাক, শাস্তি পাক, এটা কি জাতীয় ক্রিয়া? আচ্ছা, শাস্তি পাক, আমার কথায় রাজি হও, ওনার প্রশ্নের উত্তর দাও, এই যে দুটো ক্রিয়াপদ মিলে একটা ক্রিয়াপদ হয় শাস্তি পাক। আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ, মানে মানুষ হও, এটাও বলতে পারি। আবার এই লাইনটি কবিতার লাইন, আবার তোরা মানুষ হ, মানুষ হ, শাস্তি পাক, উত্তর দাও, রাজি হও, এই ধরনের যে ক্রিয়াপদগুলো দুটো অংশকে নিয়ে একটা ক্রিয়াপদ তৈরি হচ্ছে। দেখো মানুষ হও বা মানুষ হ, শাস্তি পা, এগুলোকে বলবো যুক্ত ক্রিয়া, দুটো অংশকে যুক্ত করে একটা ক্রিয়াপদ, এটাকে বলছি যুক্ত ক্রিয়া। এইরকমই আর একটা ক্রিয়াপদ হয় যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়াটাও কিন্তু দুটো অংশকে নিয়ে হবে, তবে সেটি একটি সমাপিকা ক্রিয়া, একটি অসমাপিকা ক্রিয়া। উল্টোটা আমি বললাম, একটি অসমাপিকা ক্রিয়া আর একটি সমাপিকা ক্রিয়া। সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে অসমাপিকা, পরে সমাপিকা। অর্থাৎ আমি গান গাইতে থাকবো, গাইতে থাকবো, এই দুটো ক্রিয়াপদ নিয়ে একটা ক্রিয়াপদ হতে পারে বা হয়েছে, গাইতে থাকবো। এইটা যদি হয় তবে যৌগিক ক্রিয়া, এটা যদি হয় তবে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কি? অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া, দুটো ক্রিয়াকে নিয়ে একটা ক্রিয়া। আর যুক্ত ক্রিয়া কি? যুক্ত ক্রিয়া হচ্ছে এখানেও একটা যুক্ত থাকবে কিন্তু একটা বিশেষ্য পদ আর একটা মৌলিক ক্রিয়া। কাজেই এটির আনসার হলো শাস্তি পা, উত্তর দে, রাজি হ, প্রণাম কর, দর্শন কর। ধাতু ক্রিয়ার চ্যাপ্টারে একটা উদাহরণ দিয়েছিলাম, দেবে মনে পড়বে হয়তো, যে সকলে মিলে প্রতিমা দর্শন করিল, সকলে লাইন দিয়ে প্রতিমা দর্শন করছে। এই যে দর্শন করছে, দর্শন করলো, দর্শন করবে, একটা হচ্ছে বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য, আর একটি হচ্ছে মূল ক্রিয়া বা মৌলিক ক্রিয়া। তখনই হচ্ছে যুক্ত ক্রিয়া। আর অসমাপিকার সঙ্গে সমাপিকা যদি হয় তখন তাকে বলবো যৌগিক ক্রিয়া। পরের প্রশ্নে চলে এসো, বাবা কাজে যায়, মেয়ে ঘর আগলায়। তো ঘর আগলায় কি বলা হয়েছে? ঘর আগলায় কি জাতীয় ক্রিয়া? এখানটা বাবা কাজে যায় আর মেয়ে ঘর আগলায়, তাহলে ঘর আগলায় দুটো ক্রিয়াপদ আছে, কাজেই আমরা এটাকেও কিন্তু একটা যুক্ত ক্রিয়া
মধ্যে পড়বে। এবারে দেখো কি অপশন দেওয়া রয়েছে, প্রযোজক, ধন্যাত্মক, নাম ধাতুজ এবং যৌগিক। মেয়ে ঘর আগলায়, তাহলে প্রযোজক ক্রিয়া কি হবে? যার নিয়ন্ত্রণে কোনো ক্রিয়া হয় তাকে বলছি প্রযোজক ক্রিয়া। তাহলে মেয়ে ঘর আগলায়, এটাকে আমরা বলছি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, ধন্যাত্মক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হতে গেলে সাপুরে সাপ খেলায়, সাপুরের দ্বারা হচ্ছে সাপ খেলানো, সাপুরে সাপ খেলায় মেয়ে ঘর আগলায়। ঘর আগলাইটাকে এটাকে যুক্ত ক্রিয়া করো, যৌগিকটা না, এটা আনসার করতে হবে। যুক্ত ক্রিয়া, যুক্ত ক্রিয়া, এটা অপশনটা যৌগিক না করে আমরা যুক্ত করব। প্রযোজকটা হবে না, প্রযোজক হচ্ছে কারোর নিয়ন্ত্রণে যখন কোনো কাজ হয় তখন সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো সাপুরে সাপ খেলায় মানে সাপটা খেলছে কিন্তু সাপুরের নিয়ন্ত্রণে হচ্ছে, এখানে কিন্তু সেই নিয়ন্ত্রণটা বোঝাচ্ছে না। এটা আসলে ঘর আগলায়, এটা একটা বিশেষ্য পদ এবং এটা একটা মৌলিক ক্রিয়া, কাজে এটাকে যুক্ত ক্রিয়া আনসার করবে বা কখনো কখনো সংযোগমূলক ক্রিয়াও বলতে পারে। আগেরটা আমরা যেটা করে এলাম যে শাস্তি পাক, ঠিক একই জিনিস এখানে রয়েছে, ঘর আগলা, তাহলে এটা যুক্ত ক্রিয়া আনসার করব, যৌগিকটা নয়, যুক্ত ক্রিয়া। যৌগিক হলে কি হতে পারতো, একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া হবে। পরের প্রশ্নে চলে এসো। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, এই যে একটা গানের লাইন আমরা পাই, খেলিছো এ বিশ্বলয়ে, খেলিছো এই ক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? দেখো, খেলিছো মানে হচ্ছে এর মধ্যে ধাতু থাকবে ক্ষয়েকার ল, খেয়াল ধাতু, তার সঙ্গে ইতেছ বিভক্তি থাকবে, ইতেছ বিভক্তি, এটা আছে। এবার অপশন আমরা কি পাচ্ছি তা অনুযায়ী আনসারটা করতে হবে। প্রযোজক ক্রিয়া পাচ্ছি, ধন্যাত্মক ক্রিয়া পাচ্ছি, নাম ধাতুজ ক্রিয়া পাচ্ছি এবং যৌগিক ক্রিয়া পাচ্ছি। তো খেলিছো, খেয়াল যুক্ত ইতেছ, প্রযোজক ক্রিয়া হলে ধন্যাত্মক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া। এটাও কিন্তু একটা, এটাকে করবে যে একটা মৌলিক ক্রিয়া, যৌগিক নয়, এটাকে করবে মৌলিক ক্রিয়া, মৌলিক ক্রিয়া করবে, কেননা এটা একটা মৌলিক ধাতু। খেয়াল, খেয়াল হচ্ছে একটা একদল ধাতু, এই একদল ধাতু থেকে যে ক্রিয়াটা আমরা পাবো তাকে বলবো একদল ক্রিয়া, কিন্তু একদল ক্রিয়া বলে কিছু হয় না। একদল ধাতু বলতে পারি কিন্তু সেটা একদল ক্রিয়া বলে কিছু পরিচিতি নেই, এটাকে বলবো মৌলিক ক্রিয়া। খেলিছো মৌলিক ক্রিয়া। পরের প্রশ্নে চলে এসো। পড়া মুখস্থ করো, মুখস্থ কর, মুখস্থ কর অবশ্যই যুক্ত ক্রিয়া, আগের গুলোর মতোই, যে ব্যাখ্যা আমরা যুক্ত ক্রিয়া দিয়েছি সেটাই হচ্ছে এখানে প্রযোজ্য। তারপরের প্রশ্নে চলে এসো। বহিরাগতই বাংলা ভরে গেছে, এটা ক্রিয়ার কোন কাল? বহিরাগতই বাংলা ভরে গেছে, পুরাঘটিত বর্তমান হবে। অপশন আছে, নিশ্চয়ই আছে। বহিরাগতই বাংলা ভরে গেছে, হ্যাঁ, বৃষ্টিতে রাস্তা কাদা হয়েছে, অর্থাৎ ঘটনাটি ঘটে গেছে, ফলটি বর্তমান, পুরাঘটিত বর্তমান, মূল কাজটা হয়ে গেছে, ফল এখনো বর্তমান, আলো জ্বলেছে, পাখা ঘুরেছে, বৃষ্টি হয়েছে, এইগুলো। অত্যন্ত শীত পড়েছে, তাহলে শীত পড়েছে, শীত পড়ার যে কাজটা সেটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো ভোগ করছি। প্রত্যেকটা শীতের জন্য আমরা তার মতো আচরণ করছি শীতকে নিয়ন্ত্রিত করার জন্য, তাহলে কাজ হয়ে গেছে, ফল বর্তমান, বলছি পুরা ঘটিত বর্তমান। বহিরাগতই বাংলা ভরে গেছে, অবশ্যই পুরা ঘটিত বর্তমান, যেখানে আমরা বলতে পারি যে মূলত জাস্ট হ্যাপেন্ড, এই মুহূর্তে যেটা ঘটেছে বা কিছুক্ষণ আগে যেটা ঘটেছে, জাস্ট হ্যাপেন্ড, যেখানে হ্যাজ, হ্যাভ এগুলো ব্যবহৃত হয়, তাহলে পুরা ঘটিত বর্তমান। অন্তর মম বিকশিত করো, ক্রিয়ার কোন কাল আছে? অন্তর মম বিকশিত করো, তাহলে এটা কিন্তু আমার একটা প্রার্থনা রয়েছে, চাহিদা রয়েছে। প্রার্থনা রইলে, চাহিদা রইলে কি বলবো? অনুজ্ঞা। অন্তর মম বিকশিত করো, এটা আমার একটা প্রার্থনা রয়েছে বা চাহিদা রয়েছে, এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান, আমরা কিছু চাইছি। সাধারণ বর্তমান হলে কিন্তু এটা হতো না, কারণ সেটা একটা স্টেটমেন্ট বা বিবৃতি, এটা কিন্তু আমরা চাইছি। অন্তর মম বিকশিত করো, এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। যদি বলি বইটা দাও, অনুজ্ঞা বর্তমান। এখান থেকে বেরিয়ে যাও, অনুজ্ঞা বর্তমান। এদিক ওদিক করো না, এটাকে বলছি অনুজ্ঞা বর্তমান, মানে বর্তমান কালের কোনো আদেশ কিংবা উপদেশ, অনুজ্ঞা বর্তমান।
এটাও আমাদের একটা বর্তমান কালের চাহিদা, এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। আর তো নয় বেশি দিন, মিলবো এবার দুজনে, ক্রিয়ার কোন কাল রয়েছে? মিলবো ভবিষ্যৎকালে বলেছি কি বিভক্তি থাকবে? ব, ইবো, ইবেন, এগুলো হচ্ছে ভবিষ্যতের বিভক্তি। আর একবার বলছি, অতীতের বিভক্তিগুলো থাকবে ল, ক্রিয়াপদের সঙ্গে ল থাকবে, ইতে ছিল, ইতে ছিলেন, ইলো, ইলেন। বর্তমানের বিভক্তি থাকবে ছ, পড়িয়াছে, শুনিয়াছে বা শুনছে, যাই বলি যে কোনো কালই থাকুক। আর ভবিষ্যতের বিভক্তিগুলো হচ্ছে ব। তাহলে ল হচ্ছে অতীতের বিভক্তি, ছ হচ্ছে বর্তমানের বিভক্তি, আর ব হচ্ছে ভবিষ্যতের বিভক্তি। মানে প্রাথমিকভাবে যদি আমরা টেন্স পড়তে গেলে যে ধরনের বিভক্তিগুলোকে খুঁজি, যে ধরনের ক্রিয়া বিভক্তিগুলোকে খুঁজি, সেই ক্রিয়া বিভক্তির শেষাংশটা কিন্তু ল থাকবে অতীতে, ছ থাকবে বর্তমানে, ব থাকবে ভবিষ্যতে। অবশ্যই সাধু রূপে এগুলোকে সঠিকভাবে খুঁজে পাবো, চলিত রূপে সবসময় খুঁজে পাবো না। সাধু রূপে এই বিভক্তিগুলোকে সুস্পষ্টভাবে খুঁজে পাবো। যদিও তাহলে ব বিভক্তি কোথায় আছে? ভবিষ্যতে আছে, সাধারণ ভবিষ্যৎ। মিলবো এবার দুজনে, এটাকে বলবো সাধারণ ভবিষ্যৎ। পরের প্রশ্ন দেখো, অনুসর্গ অব্যয়, অব্যয় পদের শ্রেণীবিভাগ। এসএলএসটি সিলেবাসে আছে বিশেষ্য পদের শ্রেণীবিভাগ, অর্থাৎ 5টি পদেরই শ্রেণীবিভাগ, বিশেষ্য, অবিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5টিরই কিন্তু শ্রেণীবিভাগ আমাদের সিলেবাসে রয়েছে। অনুসর্গ অব্যয়, অনুসর্গ মানে কি? বিভক্তিরই নামান্তর সেটা। ইংরেজিতে যেগুলোকে আমরা প্রিপজিশন বলছি, বাংলাতে তার মধ্যে বিভক্তি বা অনুসর্গ বিভক্ত হয়ে আছে। তাহলে অনুসর্গ হচ্ছে হইতে, থেকে, দ্বারা, দিয়া, কর্তৃক। ব্যথা মোর উঠলো জ্বলে ঊর্ধ্ব পানে, মানে ঊর্ধ্বের দিকে। তো এই যে পানে বা দিকে, এটাকে আমরা অনুসর্গ অব্যয় বলছি, যাকে আমরা বলবো পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, ধর্নাত্মক অব্যয়, 4টে অব্যয় প্রকার রয়েছে, সেগুলো আমরা দিয়েওছি। এই 4টি হচ্ছে অব্যয়ের প্রকার। পদান্বয়ী অব্যয়কে সহজে চিনতে গেলে ইংলিশ টার্মটাকে আমরা বলবো প্রিপজিশন, সমুচ্চয়ীকে বলবো কনজাংশন, অনন্বয়ীকে বলবো ইন্টারজেকশন। তাহলে সমুচ্চয়ী বলতে আমরা কি বলবো? এবং, মানে সংযোজক, বিয়োজক, সংকোচক, এগুলোকে বলছি সমুচ্চয়ী। অনন্বয়ী মানে দরকার নেই কিন্তু হয়, ধুর এসব কথা শুনতে চায় না। ধুর কথাটা লাগতো না, আমার মূল কথা হচ্ছে কি, এসব কথা শুনতে চায় না, কিন্তু ধুরটা আমরা বের করে দিই। তো এই যে অপ্রয়োজনীয় কিন্তু বাক্যে ব্যবহৃত হয় ভাবের স্বার্থে, বিস্ময়ের স্বার্থে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, ওগো, এই ওগোটা কিন্তু না হলেও চলতে পারতো। আমার আসল কথা কি, আজ তোরা যাস নে ঘরের বাহিরে, অনন্বয়ী অব্যয়। এবার ওই অনন্বয়ীর মধ্যে কোনোটা বিরক্তি সূচক, কোনোটা বিস্ময় সূচক, কোনোটা ভাব প্রকাশক, যা কিছু হতে পারে। সমুচ্চয়ীর মধ্যে কি আছে? সংযোজক, বিয়োজক, সংকোচক, বৈকল্পিক, এগুলো আছে। এবং, ও, কিন্তু, যেতে পারি কিন্তু কেন যাব? কিন্তু হচ্ছে একটা সমুচ্চয়ী অব্যয়, তার মধ্যে হচ্ছে সংকোচক। সংকোচক হচ্ছে করা উচিত কিন্তু করি না, করা উচিত কিন্তু করি না, করা উচিত কিন্তু করি না, ওদের অনেক আছে কিন্তু দেয় না। এই কিন্তুটা হচ্ছে একটা সংকোচক অব্যয়, অর্থাৎ দেওয়া উচিত কিন্তু দেয় না। তো ধনাত্মক অব্যয়গুলো ধনাত্মক শব্দ বিশিষ্ট অব্যয় হবে। যাই হোক, অনুসর্গ অব্যয় হচ্ছে পদান্বয়ী অব্যয়। থেকে, হইতে যে ধরনের অব্যয়গুলো থাকে, সীতা, বিনা, আমি, যেন, মণি, হারা, ফণি, এই যে অনুসর্গটা ব্যতীত আমরা বলবো পদান্বয়ী অব্যয়। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরে রাজার সনে মিলবো কি শর্তে। নইলে কি ধরনের অব্যয় পদ? নইলে মানে ব্যতিরেকাত্মক পাবো আমরা এখানে। হ্যাঁ, ব্যতিরেকাত্মক জিনিসটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ নেই। ব্যতিরেকাত্মক কিন্তু সমুচ্চয়িত হয় এবং পদান্বয়িত হয়। তাহলে এবার ব্যতিরেকাত্মক জিনিসটা পদান্বয়িত হয়, সমুচ্চয়িতও হয়, কিন্তু পদান্বয়ীর ব্যতিরেকাত্মকটা পদের সঙ্গে পদের পার্থক্য করে দেবে, আর সমুচ্চয়ী ব্যতিরেকাত্মকটা বাক্যের সঙ্গে বাক্যের পার্থক্য করে দেবে। এই নইলে শব্দটি এখানে কিন্তু দুটো বাক্যকে বিভাজন করে দিচ্ছে। নইলে মোরে রাজার সনে মিলবো কি শর্তে, কাজেই সমুচ্চয়ী অব্যয় আনসার করব, পদান্বয়ী অব্যয়টি করব না। পাতিলেবু শব্দটিতে পাতি কি ধরনের উপসর্গ? উপসর্গ অনুসর্গ কিন্তু পাঠ্য আছে আমাদের।
উপসর্গ অনুসর্গ সিলেবাসে আছে, সেই জন্য পাতি কি ধরনের উপসর্গ? বাংলা উপসর্গ একটা পাতি। অ আ অনাকু সু নির নি না বি পাতি ভর স, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। মূলত 13টি বাংলা উপসর্গ আমরা পাই। অ আ অনাকু সু নির নি না বি পাতি ভর স হ, এই যে হ, তো এইটা হচ্ছে একটা বাংলা উপসর্গ পাতি। পাতি লেবু, পাতি হাঁস, এগুলো কিন্তু একটা বাংলা উপসর্গ। উপসর্গ হচ্ছে প্রিফিক্স, শব্দের শুরুতে বসবে, পাতি লেবু। আচ্ছা, তো সংস্কৃত উপসর্গগুলো তোমরা মুখস্থ রাখবে। এখানে 20টা সংস্কৃত উপসর্গ বাংলায় রয়েছে। সেগুলো হচ্ছে প্র পরা অপসম নি অব অনু নির দূর বি অধিসু উৎ পরি প্রতি অভি অতি অপি উপ আ, এগুলো 20টি উপসর্গ। আর কয়েকটি বিদেশি উপসর্গ রয়েছে, যেগুলো হচ্ছে গড় হাজির, বেশ কয়েকটি তোমার হচ্ছে গিয়ে বিদেশি উপসর্গ 2-4টি থাকতে পারে বা আছে। তাহলে বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গের মধ্যে পাতি কিন্তু একটা বাংলা উপসর্গের মধ্যে পড়ে। শ্রীযুক্ত কোন সমাস? শ্রীর দ্বারা যুক্ত। শ্রী মানে সৌন্দর্য, শ্রীযুক্ত হচ্ছে শ্রীর দ্বারা যুক্ত, শ্রীর দ্বারা যুক্ত, শ্রীযুক্ত, শ্রীর দ্বারা যুক্ত। তাহলে এটা হচ্ছে করণ তৎপুরুষ। শ্রীর দ্বারা যুক্ত, এটা হচ্ছে করণ তৎপুরুষ। এখানে শুধু তৎপুরুষ আছে, কাজেই তৎপুরুষ আনসার হয়ে গেল। পরের প্রশ্ন চলে এসো, প্রাণ পাখি। প্রাণ পাখি হচ্ছে রূপক কর্মধারয় হবে, প্রাণ রূপ পাখি। এখন রূপক কর্মধারয় সমাসটি দেখতে সহজ, নির্ণয় করতে সহজ, বোঝানো ভেরি টাফ। নিজেরাও বুঝতে পারবে যদি রূপক কর্মধারয় বোঝাতে হয়। আর একটা জিনিস মাথায় রাখবে, পাস করলে 10 নম্বর ডেমো দিতে হবে, এবং এই 10 নম্বর ডেমনস্ট্রেশনটা 2016 সালের মতো হবে না। কারোর হয়েছে, কারোর হয়নি, কোনো বোর্ড নিয়েছে, কোনো বোর্ড নেয়নি, কোনো বোর্ড তোমাকে বসিয়ে 2-একটা কোশ্চেন জিজ্ঞাসা করে ডেমনস্ট্রেশন হয়ে গেছে। এবছর হবে না। রূপক কর্মধারয় সমাজ যদি তোমাকে বলে ব্যাখ্যা করুন একটু, আর সময় দেবে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, তার বেশি তোমাকে দেবে না, 15 মিনিট পড়াতে দেবে না, দেবে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, তার বেশি একদমই না। 5 মিনিটও এক্সপেক্ট করবে না, দেবে 2 মিনিট থেকে 3 মিনিট হয়তোবা, ব্যক্তিগত ধারণা এগুলো। তাহলে প্রাণ পাখি হচ্ছে প্রাণ রূপ পাখি। এটা তো বলতে খুব সহজ, বোঝাবো কি করে? রূপক কর্মধারায় বোঝাবো কি করে? রূপক কর্মধারায় মানেই হচ্ছে সেখানে উপমেয় উপমান থাকবে। প্রাণ পাখি মানে উপমেয়কে প্রাণ, উপমেয় হচ্ছে প্রাণ। উপমেয় কি? যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উপমেয়। উপমেয় সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে উপমান। রূপক কর্মধারায় সমাসে সবসময় উপমেয় প্রথমে থাকবে। 100 ঠিক রূপক কর্মধারায় সমাসে সমাসবদ্ধ পদের শুরুতে উপমেয় থাকে, সব সময় সঠিক। প্রাণ পাখি মানে হচ্ছে আমি প্রাণ সম্পর্কে বলতে চাইছি। আমি যখন বলছি প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, এই লাইনটা থেকে আমি কার কথা বলছি? পাখির কথা বলছি নাকি আমার প্রাণের কথা বলছি? মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে। আমি যখন গান করি সমুদ্রের রাত্রিবেলাতে নৌকার মাঝে নদীর মধ্যে যখন গান হচ্ছে, তুমি যখন গানটি করছো মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, কার কথা সে বলছে? আমি আমার কথা বলছি, আমার মনের কথা বলছি। আমার মনটা এখন মাঝিদের গ্রাউন্ডে আছে, মাঝি রকম মানসিকতাতে আছে। অর্থাৎ আমার মনটা এখন ততটা উদাস, ততটা হচ্ছে উদার, ততটা সংকীর্ণতার বাইরে গিয়ে আমি অনেক বেশি মহৎ চিন্তার মধ্যে আবিষ্ট। আমার মন সম্পর্কে বলা হচ্ছে, মাঝি সম্পর্কে নয়। মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, মানে আমি আমার মনের অবস্থা বলছি। তাহলে মন মাঝি শব্দের মধ্যে উপমেয় কিন্তু মন। এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন কতটার মধ্যে উপমেয়কে? ডেফিনেটলি মানব। রামপ্রসাদ কি বলছেন? আমার এই জীবনটা ব্যর্থই হয়ে গেল, এখানে চেষ্টা করলে অনেক কিছু ফলাতে পারতাম। যদিও এটা তার কবিচিত বিনয়। মানব জমিন রইল পতিত মানে ব্যর্থ হয়ে গেল। কি ব্যর্থ হলো? জমি ব্যর্থ হয়েছে তা তো নয়, আসলে আমার জীবনটা ততটা কিছু উৎকৃষ্ট কিছু দিতেই পারলাম না, আমি ব্যর্থ।
তাহলে মানব সম্পর্কে এখানে বলা হচ্ছে মানব জমিন শব্দটির মধ্যে আসলে মানব রূপ জমিন, এটা আমরা বলে দিলাম রূপক কর্মধারায় হয়ে গেল তা নয়। রূপক কর্মধারায় সমাসে যে উপমেয় প্রথমে থাকে তা বোঝানোর জন্য লাইনে বা গানে বা কবিতায় বা ব্যবহারে শব্দটি কিভাবে হয়েছে দেখলে তবেই বুঝতে পারা যায় যে মানবটা হচ্ছে উপমেয়। মধুসূদন বলেছেন আত্মবিলাপে, জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। জীবন উদ্যানে যৌবন কুসুম ভাতি কতদিন রবে মানে আমার জীবনে যৌবন কতদিন থাকবে, একদিন না একদিন তো সেটা শুকিয়ে যাবে বাগানের ফুলের মতো। তো উদ্যানটা এখানে বাইরে থেকে নিয়ে এসেছি, জীবন উদ্যানে মানে জীবনের কথা বলা হচ্ছে। রূপক কর্মধারে সব সময়ের জন্য জীবন বা উপমেয়টা প্রথমে থাকবে। তাহলে প্রাণ পাখি শব্দের মধ্যেও কিন্তু প্রাণটাকে সম্পর্কে আমরা বলেছি, তাই প্রাণ হচ্ছে উপমেয় আর পাখি হচ্ছে উপমান। নেক্সট হচ্ছে নামমাত্র। নামমাত্র একটা হচ্ছে নিত্য সমাস, এর কোনো ব্যাসবাক্য হয় না, এটা কিন্তু একটা নিত্য সমাস। তোয়ালে একটা ফার্সি শব্দ, সরি তোয়ালে একটা পর্তুগিজ শব্দ। তোয়ালে একটা পর্তুগিজ শব্দ। দেখো বিদেশি শব্দ শেখানোর কোনো জায়গা আমাদের নেই। আরবি, ফার্সি, জার্মানি, জাপানি, বর্মি যত শব্দ বিদেশি হবে, তুর্কি, এগুলো সবই কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। বিদেশি শব্দ কোনো রুলস কোনো নিয়ম কিছু উপায় নেই, বিদেশি শব্দ মুখস্থ করতে হবে। আমরা পারবো বোঝাতে কোনগুলো, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, এই জায়গাগুলো অর্থাৎ মৌলিক শব্দগুলো বোঝানোর জায়গা আছে, বিদেশি শব্দ বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে। হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি। খল খল কল কল কি জাতীয় অব্যয়? অবশ্যই ধনাত্মক অব্যয়, কেননা এগুলো ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দ কোনগুলো? যে সকল শব্দগুলো বিশেষ কোনো ধ্বনি ব্যঞ্জনা নিয়ে ভাষায় অবস্থান করে। অর্থাৎ আসছে কারা হন হনিয়ে, আমরা যদি বলি যে ওকে দেখলাম রাস্তা দিয়ে হন হন করে হেঁটে যেতে, তো এই কথাটা শোনার পরেই বুঝতে পারি যে সে কেমন ভাবে হাঁটছে, তার হাঁটাটাকে দেখতে লাগবে না। হন হন শব্দটি আমাদেরকে জানিয়ে দেয় হন হন মানে কেমন হাঁটা। যে সকল শব্দ কানে শুনে তার মহিমাটাকে বুঝতে পারি আমরা কেমন, সেটি কি বলছে ধনাত্মক শব্দ। মাছগুলো কিলবিল করছে, তো কিলবিল করছে শুনলেই বুঝতে পারি মাছগুলো কেমন করছে, কিলবিল একটা ধনাত্মক শব্দ। যদি বলে যে ঠাস করে এক চর মারবো, তো ঠাস করে চর মারা মানে ঠাস শব্দটি চরের নেচারটা কেমন সেটা বুঝিয়ে দেয়, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়, দেখতে লাগে না। তো টুক করে একবার এদিকে এসো, তো টুক করে মানে কিন্তু আলটিমেট নীরবে চুপচাপ আসতে বলছি। তো যে সকল শব্দগুলো কানে শোনা মাত্রই আমরা তার সেন্স বা ভাবটাকে খুব ভালো করে ফিল করতে পারি, তাকে বলা হচ্ছে ধনাত্মক শব্দ। অজব সেগুলো ধনাত্মক অব্যয়। তাহলে খল খল কল কল এগুলো হচ্ছে ধনাত্মক অব্যয়। নেক্সট কোশ্চেন হচ্ছে পায়া ভারী। পায়া ভারী বাগধারাটি, আমরা এই পায়া ভারী শব্দটি ক্লাস 10-এর সাহিত্য সঞ্চয়নের কোন গল্পে পাবো? পরীক্ষা তো চলে এলো, গোটা সিলেবাস পড়া হয়ে গেছে, পায়া ভারী শব্দটি কোন গল্পে পাবো? ক্লাস 10 সাহিত্য সঞ্চয়ন প্রথম দিকের একটা গল্প আছে। কি গল্প আছে? তার নাম হচ্ছে আমাদের জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। সেখানে তপন যখন বুঝতে পেরেছে কিছু একটা ভুল হয়েছে, আমার গল্প তো প্রায় দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে সবই প্রায় কারেকশন। তপন কিন্তু তখন বুঝে গেছে যে মেসমশাই গল্পটিকে প্রায় আদ্যন্ত কারেকশন করেছে। তখন সে আর গল্পটি সবার সামনে পাঠ করতে লজ্জা পাচ্ছে, হয়েছেটা কি? তখন কিন্তু তাকে বলছেন, কিরে তোর তো দেখছি পায়া ভারী হয়ে গেল। তো এই যে পায়া ভারী, এই পায়া ভারীটা হচ্ছে কি না গম্ভীর মেজাজ, উন্নতিজনিত অহংকার, অবনতিজনিত পদস্খলন। তাহলে উন্নতিজনিত অহংকার, পায়া ভারী বাগধারা। বাগধারা এসএলএসটির সিলেবাসে নেই, এসএলএসটির সিলেবাসে বাগধারা নেই। 2016 তা সত্ত্বেও বাগধারা থেকে কোশ্চেন দিয়েছিল। কি কোশ্চেন দিয়েছিল চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? 2016 সালে পাস কোর্সে 9-10 কোশ্চেন ছিল চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? বাগধারা কি সিলেবাসে আছে? নেই। ব্যাকরণের কোশ্চেন আউট অফ সিলেবাস হবে, আমরা তার জন্য অভিযোগ করতে পারি না। পরের প্রশ্ন চলে আসি। বাঘের দুধ একটা দুষ্প্রাপ্য বস্তু, তোমরা নিজেরাই পারবে, আমি সময় নষ্ট করছি না। নেক্সট কোশ্চেন, কোন বানানটি ভুল? পক্ষী শাবক সঠিক বানান,
যদিও শুধু পক্ষী হলে প কয়ে মূর্ধন্য সে দীর্ঘই, শুধু পক্ষী বানানটা প কয়ে মূর্ধন্য সে দীর্ঘই, শাবক যখন তার সঙ্গে যুক্ত হয়ে গেছে তখন প কয়ে মূর্ধন্য সে হর্ষই, সঠিক বানান আছে। ব্যয় বানানটি সন্ধি বিচ্ছেদ করলে বি যোগ অয়, অবশ্যই বয়জ ফলা অন্তস্থ হবে, কারণ এখানে অ দিয়ে শুরু হচ্ছে, অতএব ব্যয় বানানটা অ দিয়েই হবে, জ ফলাটা অকারান্ত হবে। ব্যক্তি বানান ঠিক আছে, বাগদান বানানটি ভুল। কেন ভুল? বাগদান বানানটি ভুল তা প্রমাণ করার জন্য অবশ্যই সন্ধি বিচ্ছেদের দিকে যাব আমরা। বাগদান, বাগদান হচ্ছে বাক মানে কথা, বাক মানে কথা, আর দান। দেখো, যদি এখানে যোগের ডান দিকে কোনো স্বরবর্ণ থাকতো তাহলে হসন্ত হতো না, এখানে কিন্তু স্বরবর্ণ নেই, এখানে ব্যঞ্জন বর্ণ আছে, তাই এটা হয়ে যাবে হসন্ত। যদি থাকতো বাক যোগ ঈশ্বরী তাহলে কিন্তু বাগীশ্বরী হবে, তাহলে কিন্তু এই দীর্ঘই বর্ণটি বয়াকার গয়ের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে বাগীশ্বরী হয়ে গেল। যদি থাকতো বাঘ যুক্ত আড়ম্বর বাগাড়ম্বর, বয়াকার ক বাক, বাক কথাটা সব সময়ের জন্য হসন্ত হবে, বাক কথাটা সব সময়ের জন্য হসন্ত হবে। বাক যুক্ত আড়ম্বর, আর ডয়ে বিন্দু র ময়ে বয়ে র, আমি কিন্তু এটাকে ডয়ে বিন্দু র বলছি, হ্যাঁ, ডয়ে শূন্য রটা উপযুক্ত উচ্চারণ নয়, কারণ এটা শূন্য হলে মাঝে ফাঁকা থাকে, বিন্দু হলে কিন্তু এটা ফাঁকা থাকে না, অ্যাকচুয়ালি ডয়ে বিন্দু র এটা আসল উচ্চারণ হওয়া উচিত। বাক যুক্ত আড়ম্বর, এখানে বয়াকার গ হয়ে গেলে পরের আটা যখন এর সঙ্গে জুড়বে আর হসন্ত বসার সুযোগ পাবে না, তাহলে বাগযন্ত্র, বাগদান এগুলোতে কিন্তু হসন্ত থাকবে। বাগযন্ত্র বয়াকার গয়ে হসন্ত, বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলি, মানে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে। বাগযন্ত্র শব্দের মধ্যে ধ্বনি থাকবে, হসন্ত থাকবে। 2017-তে সম্ভবত যে প্রাইমারি টেটটা হয়েছিল, যেটা 20-তে আমাদের পরীক্ষা হয়েছিল, অশুদ্ধি সংশোধনের মধ্যে একটা অপশন ছিল যেখানে শুধু একটা হসন্তের নিরিখে ওই উত্তরটা সঠিক হয়েছিল। হসন্ত হবে না কিন্তু হসন্ত দেওয়া আছে, কিংবা উল্টোটা, হসন্ত হবে হসন্ত দেওয়া নেই, এর সাপেক্ষে কিন্তু একটা আনসার চেয়েছিল। কাজেই বাগযন্ত্র এবং বাগদান এগুলোতে হসন্ত হবে, কেননা ডান দিকে আছে ব্যঞ্জন, আর যেখানে স্বরবর্ণ থাকবে সেখানে হসন্ত হবে না। কাজেই বাগদান শব্দটিতে হসন্ত হলে সঠিক বানান হতো, হসন্ত নেই মানে বানানটি ভুল। কুশ আসন, কুশ নির্মিত আসন, কুশ হচ্ছে ওই যে ঘাস, এক জাতীয় ঘাস, তাহলে কুশ নির্মিত আসন, মধ্য পদলোপী কর্মধারয়। পরের প্রশ্ন, এক খুঁড়ে মাথা কামানো, বাগধারা। কিছু কিছু বাগধারা থাকে যে বাগধারাগুলো চোখে দেখে ঠিক আন্দাজ করতে পারবো না। শশে মীরা বাগধারাটা বললো পরীক্ষায় দিল, অপশান দিলেও পারবো না আমরা। শশে মীরা পারবো না, আর কি পারবো না? লেফাফা দুরস্ত পারবো না। আচ্ছা, ধরা যাক দিল চক্ষু দান করা, আন্দাজে পারবো না, ভুল করব। আচ্ছা, এরকম কিছু বাগধারা আছে যেগুলো আমরা, একাদশে বৃহস্পতি পারবো না, পাথরে 5 কিল অপশন দিলেও পারবো না। অর্থাৎ যে সমস্ত বাগধারাগুলো চোখে দেখেও ঠিক করা যাবে না সেই বাগধারাগুলো চয়েস করতে হবে। 25-30টা বাগধারা এরকম চয়েস করে নিলেই বাকিগুলো কিন্তু মনে থাকবে। ডুমুরের ফুল মানে অদৃশ্য বস্তু, আর কে না পারবে। আচ্ছা, হরি মটর পারবো না, অপশন দিলেও পারবো না, মানে উপবাস। তো যাই হোক, এক খুঁড়ে মাথা কামানো মানে হচ্ছে এক মতাবলম্বী হওয়া, এটা কিন্তু আমরা আন্দাজে পারবো। কিন্তু যে বাগধারাগুলো দেখছি বই খুলে বাগধারাগুলো দেখো, যে বাগধারাগুলোর অর্থগুলো তোমার মনে হচ্ছে এ তো অপশন দিলেও বিপদ আছে, ঠিক সে কটাকে পড়তে হবে এসএসসির জন্য, কারণ এসএসসি তো অপশন থাকবে, সেই জন্য আমরা সব পড়তে যাব না। যেগুলো দেখবো যে অপশন দিলেও পারবো না সেগুলোকে কিন্তু চয়েস করে নিতে হবে। এটা 50টা কেন, গোটা 30-এর বেশি হবে না। তারপরে চলে এসো, রিক্সা একটা জাপানি শব্দ। আমি বলছি যে বিদেশি শব্দ নিয়ে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই, বিদেশি শব্দ মুখস্থ করতে হবে। আদিক্ষেতা হচ্ছে একটা অর্ধ তৎসম শব্দ। আদিক্ষেতা মানে আধিক্য, আদিক্ষেতা শব্দটির তৎসম রূপ হচ্ছে আধিক্য। অর্থাৎ কেউ যদি খুব বেশি করে, কিছু বাড়াবাড়ি করে, তাকে বলা হয় বলি আদিক্ষেতা। তাহলে আধিক্য থেকে আধিক্যতা এসেছে।
অর্ধ তৎসম, যার আর এক নাম ভগ্ন তৎসম। অর্ধ তৎসম জিনিসটা কি? তৎসম শব্দগুলো বাঙালির পাকামির জন্য, পাকা আমি। আমাদের শাস্ত্রে বা সাহিত্যে দুটো কথা আছে, কাঁচা আমি আর একটা পাকা আমি। তো পাকা আমির জন্য, মানে বাঙালির পাকামির জন্য যে সকল শব্দগুলো বিকৃত হয়ে গেছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। শ্রাদ্ধ, ছিরি, মৎস্য, সূর্যি, বিশুদ্ধবার, রোববার, পেন্নাম হই মহারানী, পেন্নাম, তোমার হচ্ছে বষ্টুম, প্রচুর শব্দ, কেষ্ট, প্রচুর শব্দ বাঙালি কোনো কারণ ছাড়া বিকৃত করেছে। যেগুলোকে সে ভালো মনে করেছে, তার উচ্চারণ করতে সুবিধা পেয়েছে, তার উচ্চারণ করার জন্য ভালো লেগেছে, সেগুলোকে সে বিকৃত করেছে। এই বিকৃতগুলি হচ্ছে অর্ধ তৎসম, অর্ধ তৎসম। তাহলে এখানে আমরা যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম এবং তার ব্যাখ্যা দিলাম, নিশ্চয়ই প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা বুঝতে পেরেছো এবং বাকি অপশনগুলো কেন নয় সেগুলো বুঝতে পেরেছো। নেক্সট আমাদের আরো ক্লাস রয়েছে। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।